আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। বিস্তারিত সংবাদ জানাবো। রাজধানীর বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গেল রাত 11টার দিকে আনোয়ার বনশ্রী ডি ব্লকে তার ব্যবসা প্রতিষ্ঠান অলংকার জুয়েলার্স থেকে তার বাসায় যাচ্ছিল। বাসার সামনে পৌঁছানো মাত্রই তিনটি মোটর সাইকেলে করে ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে। এ সময় আনোয়ারকে লক্ষ্য করে গুলি ছুড়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার ভিডিও রাতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিবির একটি প্রতিনিধি দল। দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে আনোয়ারের পরিবার। এদিকে মোহাম্মদপুরে গত রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ধানমন্ডিতে অস্ত্রধারীদের একটি মহড়ার ঘটনায় বিভিন্ন মসজিদে মাইকিং করা হয়েছে। তিনটা হুন্ডা ওকে ফলো করছে, কইরা ও বাসাতে ঢুকবে, গেটের সামনেই ওরা এসে ওই হুন্ডাগুলো ব্যারিকেড দিছে, দিয়ে আলো পাতারি কোবানো শুরু করছে এবং গুলি করা শুরু করছে। কইরা ব্যাগটা নিয়ে গেছে, ও মাটিতে লুটে পড়ছে। এবার মুখোমুখি আমাদের দুইটা দোকান, আমি হচ্ছে রাজধানী জুয়েলার্সের মালিক, উনি হচ্ছে অলংকার জুয়েলার্সের মালিক। ওনাকে দীর্ঘ 4 দিন আগে একটা নাম্বার থেকে ফোন করে বিভিন্ন আইন শৃঙ্খলা পরিচয় দিয়ে বলছে যে আপনি এই কাজ করছেন, আপনি ওই কাজ করছেন, আপনি আমাকে 40,000 টাকা দিতে হবে। অনেক এই সময় আমরা দীর্ঘ ফোনে কান্দাকাটি করে উনি 30,000 টাকা এখান থেকে দিয়েছি। একসাথে আজকে আমরা দুজনে একসাথে বন্ধ করছি। আমি 5 মিনিট আগে গিয়েছি, উনি 5 মিনিট পরে গেছি। আমি 10:30টার দিকে নামছি বাসা থেকে। নামার পরে এখন দেখি যে অনেক লোকজন দেখার পরে তখন হচ্ছে চলে আসলাম। আসার পরে ঘটনাস্থলে এসে দেখলাম যে এরকম আপনার অলংকার নিয়ে এবং আনোয়ার সাহেবকে গুলি করে চলে গেছেন। এরা গেট খোলে নাই। আমি বলছি আমার চাবিটা দেন, আমার জামাইরে মাইরে ফেলতেছে, গেটে তালা লাগানো, আমার চাবিটা দেন। একটা প্রাণী কেউ বাইরে হয় নাই। পাশের বাসার ইউনিটের একটা মহিলার দরজা একটু খুলে আমাকে বলে কি হয়েছে। আমি ভাবি আমার জামাইরে বাইরে গুলি করে মাইরে ফেলতেছে। উনি কথা শোনার পরে ঠাস করে দরজাটা লাগাইয়া ফেলছে। দর্শক, বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকাবাসী রয়েছে চরম আতঙ্কে। এই বিষয়ে সবশেষ তথ্য জানাতে ডিএমপি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, বনশ্রীর ঘটনার বিষয়ে কি কিছু বলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ? বিস্তারিত জানাবেন। মারফি, আমরা এতক্ষণ বনশ্রীর যে ঘটনাস্থল সেখানে ছিলাম। আমরা পরিবারের পরিজনদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু বিচারের দাবি জানিয়েছেন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। তারা একটি কিন্তু অভিযোগ করছে যে এই ঘটনার সঙ্গে যে দারোয়ান সে জড়িত থাকতে পারে, এমনটি অভিযোগ করছে। এবং আমরা দেখেছি সেখানে পুলিশ, র্যাব এবং ডিবির যে কর্মকর্তারা তারা কিন্তু ঘটনাস্থলে গিয়েছেন এবং যে সিসিটিভি ফুটেজ সেগুলো কিন্তু সংগ্রহ করার চেষ্টা করছে। এবং সংগ্রহের পরে আসলে মূল ঘটনা উদ্ঘাটন হবে, আসলে কিভাবে ঘটনাটি ঘটিয়েছে দুর্বৃত্তরা এবং এর সাথে কারা কারা জড়িত সেটি কিন্তু পরে জানা যাবে। এবং আমরা কথা বলেছি ভুক্তভোগীর যে স্ত্রী রয়েছেন, তিনি কিন্তু জানিয়েছেন যে আনোয়ার হোসেন যিনি গুলিবিদ্ধ, তিনি কিন্তু আশঙ্কাজনক অবস্থায় এখনো ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন এবং তার যে হাঁটুতে যে গুলিটি লেগেছে সেটি কিন্তু এখনো উদ্ধার করতে পারে, সেটি কিন্তু এখনো বের করতে পারেনি। সেখানে অনেক রক্তক্ষরণ হচ্ছে এমনটি কিন্তু জানিয়েছেন। এবং পাশাপাশি একটি বিষয়, মামলার বিষয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম, তারা কিন্তু এখনো থানায় কোনো মামলা করেনি। তারা কিছুক্ষণের ভিতরে মামলা করবে এমনটি জানিয়েছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি, শুধু বনশ্রী নয়, বিগত কয়েকদিন ধরে ঢাকা রাজধানীর যে আইন শৃঙ্খলার যে অবনতি ঘটেছে সেটি নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে অনেক মানুষ এবং পাশাপাশি রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে তারই ধারাবাহিকতায় কিছুক্ষণ পরেই দেওয়ান অধিকার পরিষদের সদস্যরা, ভিপি নূর সহ সবাই কিন্তু ডিএমপির যে হেডকোয়ার্টার রয়েছে সেখানে আসবেন ডিএমপি কমিশনারের সাথে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে কথা বলতে। তারপরে আসলে ডিএমপি কমিশনার জানাবেন, ব্রিফ করবেন, এমনটি শোনা যাচ্ছে। দুপুর 12:30টার দিকে গণ অধিকার পরিষদ আসবেন ডিএমপি কমিশনের সাথে কথা বলতে। তারপরেই আসলে ডিএমপির পক্ষ থেকে কি বক্তব্য সেটি জানা যাবে। পাশাপাশি একটু যদি বলে রাখি, এশিয়া প্যাসিফিক সহ রাজধানী জুড়ে কয়েকটি সংগঠন এই যে রাজধানীর যে আইন শৃঙ্খলা নিয়ে অবনতি নিয়ে কিন্তু তারা মানববন্ধন এবং প্রতিবাদ জানিয়েছে। তো মারফি, এই ছিল ডিএমপির মিডিয়া সেন্টার থেকে আমার কাছে সবশেষ তথ্য। মারফি, ধন্যবাদ আপনাকে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও দোসররা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দিনে রাতে কোথাও দোসরদের স্থান হবে না, তাদের ঘুম হারাম করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। গেল রাত 3টায় উপদেষ্টার বাসভবনে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী দোসররা তাদের অনিয়ম দুর্নীতির টাকা এখন ব্যয় করছে দেশে অস্থিতিশীল পরিবেশ
তৈরি করার চেষ্টা করছে। নগরবাসী নিরাপত্তা দিতে সব বাহিনীকে কাজে লাগানো হবে। আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা না নিতে পারলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের সামনে দায়িত্বহীনভাবে বলতে চাচ্ছি, আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথাও কোনো স্থান হবে না। আমার বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে এবং আমি বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নেব। সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 103 পুলিশ কর্মকর্তার বিপিএম, পিপিএম পদক প্রত্যাহার করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত 103 জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক 2018 এর বাংলাদেশ পুলিশ পদক বিপিএম, বাংলাদেশ পুলিশ পদক বিপিএম সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম, রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম সেবা নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো। বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান সম্প্রচার বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে চ্যানেল ওয়ান সম্প্রচারে কোনো বাধা থাকল না। আদালতে চ্যানেল ওয়ানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। গত 23 জানুয়ারি দীর্ঘ 16 বছর পর আপিল দায়েরের অনুমতি পায় চ্যানেল ওয়ান। আপিল বিভাগের চেম্বার বিচারপতি আদালত এই আদেশ দেন। বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান 16 বছর আগে বন্ধ হয়ে যায়। 2010 সালের 27 এপ্রিল সন্ধ্যা 6টার কিছু পর তৎকালীন সরকার ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করে দেন। পরে হাইকোর্ট বিভাগে মামলা করেন চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ। স্বাস্থ্যখাতের সংস্কারে 5 দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রোববার রাতে ইন্টার্ন চিকিৎসক কাউন্সিলের আহ্বানে এই কর্মসূচি শুরু হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও স্বজনরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করায় ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। জরুরি সেবা ব্যতীত গতকাল থেকে হাসপাতালের কোনো ওয়ার্ডের চিকিৎসা সেবা দিতে দেখা যায়নি ইন্টার্ন চিকিৎসকদের। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজেও চলছে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন। এতে ভোগান্তিতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, কমপ্লিট শাটডাউনের কারণে হাসপাতালে রোগীদের ভোগান্তি এখন কেমন দেখছেন জানাবেন। জি মারফি, আসলে যেমনটি বলেছেন, সাধারণ শিক্ষার্থী এবং ইন্টার্নি ডক্টরদের আসলে কমপ্লিট শাটডাউনের কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা কিছুটা কিন্তু আসলে ব্যাহত হচ্ছে। তবে আমরা এখানকার ডাক্তার এবং পরিচালকের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন আসলে যদিও ইন্টার্ন চিকিৎসকরা আসলে কর্মবিরতি পালন করছেন, কিন্তু ডাক্তারদের উপরে চাপ রয়েছেন বলে তারা জানিয়েছে। যেহেতু আসলে ইন্টার্ন চিকিৎসকরা থাকলে তাদের একটু সহযোগী হতো, কিন্তু যেহেতু নাই তারা কর্মবিরতি পালন করতেন, সেই জন্য কিন্তু মূল ডাক্তারের উপরে কিন্তু এখন আসলে চিকিৎসা ব্যবস্থাটা পড়েছে এবং সেই জন্য তারা কিন্তু আসলে চেষ্টা করছেন ডাক্তারদেরকে সর্বোচ্চ সেবা দেওয়া, রোগীদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। এবং একই সাথে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু ক্লাস বর্জন করেছে এবং এই জন্য কিন্তু এই মুহূর্তে কিন্তু ক্লাস বর্জন এবং একই সাথে ইন্টার্ন চিকিৎসকদের কিন্তু কর্মবিরতি পালনের কারণে চিকিৎসা ব্যবস্থা কিছুটা হলে আসলে ব্যাহত হচ্ছে। আমরা কথা বলবো ইমার্জেন্সিতে একজন ডক্টরের সাথে, ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো আসলে সেবা কেমন দিচ্ছে এবং সেবা কেমনভাবে ব্যাহত হচ্ছে ইন্টার্নি ডক্টরদের এই কর্মবিরতির ফলে। আপনি যদি আমাদেরকে বলেন আসলে কার্যক্রম কিভাবে চলছে এখন। জি আসসালামু আলাইকুম। কার্যক্রম চলছে, ইন্টার্নিরা কর্মবিরতিতে থাকা সত্ত্বেও আমরা আমাদের যারা সিনিয়র মেডিকেল অফিসার এবং প্রফেসররা আছেন স্যাররা
সবাই মিলে একটু কষ্ট হলেও আমরা রোগীদের কোনো রকম হয়রানির শিকার হতে দিচ্ছি না। রোগীরা সম্পূর্ণ চিকিৎসা পাচ্ছে। চিকিৎসা ব্যবস্থায় আসলে কোনো ব্যাহত হচ্ছে কিনা? ওই তো বললাম যে লোকবলের যে সংকট, সেটা আমরা চেষ্টা করছি আমাদের পরিশ্রম, আমাদের লোড বাড়িয়ে রোগীদের সেবা দেওয়ার জন্য। এতে কিছুটা হলেও বিঘ্ন তো হইতেও পারে, আমি তো ওয়ার্ডের অবস্থা বলতে পারতেছি না, তবে আমরা এরকম কোনো নিউজ পাই না যে চিকিৎসা ব্যাহত হচ্ছে। শুনছিলেন ইমার্জেন্সিতে ডাক্তারের বক্তব্য, তিনি জানালো আসলে কিছুটা ব্যাহত হচ্ছে। তবে আরেকটা বিষয় জানিয়ে রেখে সেটি হচ্ছে আগামীকাল হাইকোর্টে একটি রায় রয়েছে, সেই রায়ের পরে কিন্তু ইন্টার্নি ডক্টররা জানিয়েছেন তারা তাদের পরবর্তী যে পদক্ষেপ আছে সেটা তারা গ্রহণ করবেন। তবে এই মুহূর্তে কিন্তু মেডিকেল কলেজ মেডিকেলে এবং মেডিকেলের শিক্ষার্থীরা তারা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট শাটডাউনের মধ্যে রয়েছেন এবং একই সাথে যেহেতু সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছেন সেজন্য কোনো ক্লাস হচ্ছে না এই মুহূর্তে মেডিকেলে। এই ছিল আমার কাছে কমপ্লিট শাটডাউন নিয়ে ডাক্তারদের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দীর্ঘ 16 বছর পর খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ সকালে নগরীর সার্কিট হাউস মাঠে। সম্মেলনের উদ্বোধন করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে জেলা স্টেডিয়ামে জিমনেশিয়ামে কাউন্সিলর অধিবেশন অনুষ্ঠিত হবে। এবারে নির্বাচনের প্রধান 3টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 12 জন। এছাড়া কাউন্সিলে ভোটার রয়েছেন 5টি থানার 505 জন। এদিকে সম্মেলনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান মনির। 16 বছর পর খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, তো এই বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। আর এই মহানগর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত আমানুল্লাহ আমান উদ্বোধন করেছেন। তিনি ইতিমধ্যে স্টেজে এসে পৌঁছেছেন। এই মুহূর্তে কিন্তু বক্তব্য রাখছেন বিএনপির ছাত্র বিষয় সম্পাদক রকিবুল ইসলাম বকুল। তিনি কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখছেন। যেটি বলছিলাম প্রায় 16 বছর পরে মহানগর বিএনপির সম্মেলনে, আর এই সম্মেলনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। তারা সকলেই কিন্তু বিভিন্ন স্লোগানে নগরীকে উজ্জীবিত করছেন। অনেকেই বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে ক্যাপ পরে গেঞ্জি পরে এক এক রকম সেজে মহানগর বিএনপির সম্মেলন করার জন্য স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন না যে স্টেজের সামনে বিএনপি নেতা কর্মীরা রয়েছে, তারা সকলে এর বাইরেও কিন্তু বিভিন্ন সড়ক ঘুরে এলাকায় বিভিন্ন নেতা কর্মীরা কিন্তু ঘুরে গেছেন বিভিন্ন স্লোগান। সব মিলিয়ে খুলনায় এখন 31টি ওয়ার্ড এবং 5টি থানায় কাউন্সিলর রয়েছেন। আর কিছুক্ষণ পরেই কিন্তু তারা তাদের পছন্দের পাবেন। সভাপতি, সাধারণ সম্পাদক পদে মোট 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকলে এসেছেন ভোটারদের জানিয়ে এবং আগামী 2 বছর কে বিএনপি নেতৃত্ব দেবে নির্ধারিত হবে। আর সেটি দেখার জন্য সার্কিট হাউস মাঠে এসেছেন। এই ছিল খুলনা সার্কিট হাউস মাঠ। ধন্যবাদ আপনাকে। বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে রেল লাইন অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িক বন্ধ আছে। সকাল 9:30 থেকে কালিয়াকৈর উপজেলার হাইটেক রেল স্টেশনের সামনে রেল লাইন অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। তারা জানায়, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি BDU এর নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি করে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। তবে এটি তাদের পছন্দ না হওয়ায় তা আবারও পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করে দ্রুত গ্যাজেট প্রকাশের দাবিতে এই রেললাইন অবরোধ করা হয়েছে। অন্যদিকে স্টেশন মাস্টার জানান, শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছু সময় আটকে রেখে ছেড়ে দেয়। তবে সাময়িক সময়ের জন্য এই রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।